হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 বেঙ্গলি সিপিএস 1 বা ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করে থার্ড চ্যাপ্টার শুরু করেছিলাম। থার্ড চ্যাপ্টার ইতিমধ্যে আমরা 3টি পর্ব করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে চ্যাপ্টারটি আমরা ইতিমধ্যে করছি সেটার নাম হচ্ছে বাংলা ভাষার শিক্ষণের বিভিন্ন পদ্ধতি সমূহ। বেশ কিছু পদ্ধতি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই প্রত্যেকটা পদ্ধতির ক্লাসগুলো দেখে নিও। এই পদ্ধতিগুলির যে বিষয়টি ব্যাখ্যা, সেগুলো শুধুমাত্র তোমাদের যে ডিএলএড এর ফাইনাল এক্সামে কাজে লাগবে তা নয়, তোমাদের টেট এবং সিটেট এবং আপার প্রাইমারি যে টেট আসছে সেগুলোতেও কিন্তু কাজে আসবে। আজকে আমাদের 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, অনুবন্ধ পদ্ধতি বা অনুবন্ধন পদ্ধতি বলতে কি বোঝো? একটি বিষয়ের সঙ্গে অন্য একটি বিষয়ের যখন যোগসূত্র রচনা করছে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন তাকে অনুবন্ধ পদ্ধতি বলা হয়। বিদ্যালয়ের সমজাতীয় বিষয়সমূহের মধ্যে যোগসূত্র স্থাপনের দ্বারা শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করা হয় এবং একেই অনুবন্ধন পদ্ধতি বা অনুবন্ধ প্রণালী বলা হয়। সমন্বয় সাধন দক্ষতা রয়েছে, সেই সমন্বয় সাধন দক্ষতার সাথে কিন্তু অনুবন্ধ প্রণালীর মিল আছে। সেখানে যেমন আমরা অনেকগুলো একটি বিষয়ের সাথে, বাংলা বা পরিবেশ কোনো একটি বিষয়ের সাথে অন্যান্য সমস্ত বিষয়কে সম্পর্কযুক্ত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছি, তেমনি অনুবন্ধ পদ্ধতিতেও সেই একই বিষয়টি হয়। সেখানেও আমরা একটি বিষয়ের সাথে অন্যান্য সমজাতীয় বিষয়গুলিকে একত্রে স্থাপন করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি। অনুবন্ধ পদ্ধতির বৈশিষ্ট্য হলো, এটি একটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে জানা যায়। বাংলার সাথে ইংরেজি, অঙ্ক, পরিবেশ ইত্যাদি বিষয়গুলি আমরা এখানে সংযুক্ত করে দেখাতে পারি। বিষয়গুলির মধ্যে আন্তঃসম্পর্ক অনুধাবন করা যায়। প্রত্যেকটি বিষয়ের মধ্যে যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে সেটাও আমরা বুঝতে পারি। একই সময় একাধিক বিষয়ে জ্ঞান আহরণ করা যায়। বৈচিত্র্য ও আকর্ষণীয়তা থাকে। নেক্সট হচ্ছে অনুবন্ধ পদ্ধতির সুবিধা। অনুবন্ধ পদ্ধতির সুবিধা হলো, একটি বিষয়ের সঙ্গেও সম্পর্কিত অন্যান্য একাধিক বা একটি বিষয়ের সম্পর্ক স্থাপন করা যায়। নানা বিষয়ের উপর ধারণা বৃদ্ধিতে সাহায্য করে। জ্ঞানের পরিধিকে বিস্তার করে। শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পাঠ্য বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীদের উৎসাহ আগ্রহ বৃদ্ধিতে সাহায্য করে। দেখবে যখন আমরা বাংলা বা পরিবেশ পড়াতে তাদেরকে কোনো একটি বিষয়ের অন্য বিষয়ের সাথে সংযুক্ত করছি, সেই বিষয়টিকে অন্য বিষয়ের সাথে সংযুক্ত করছি, তখন দেখবে তারা খুবই আনন্দিত হয়। নেক্সট হচ্ছে অনুবন্ধ পদ্ধতির অসুবিধা লেখো। অনুবন্ধ পদ্ধতির অসুবিধাগুলি হলো, বিষয়ের উপর শিক্ষার্থীদের সবসময় স্পষ্ট ধারণা হয় না। যদি আমরা একটি বিষয় পড়াতে অন্য বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তাহলে কিন্তু বিষয়ের প্রতি পুরোপুরি স্পষ্ট ধারণা শিক্ষার্থীদের জন্মাবে না এবং তারা বুঝতে পারবে না যে তুমি আসলে কোন বিষয়টিকে পড়াতে চাইছিলে। 2 হচ্ছে, স্পষ্ট ধারণার অভাবে অনুবন্ধ পদ্ধতির প্রয়োগ করা অসম্ভব। তোমার নিজেকে আগে স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি এই বিষয়টি পড়াবো। যতই আমি অন্য বিষয়গুলিকে এর সাথে নিয়ে আসি না কেন, আমার এই ধারণাটির বাইরে আমরা যাব না। সব শিক্ষকের সমান জ্ঞান থাকে না, ফলে এটি ব্যবহার করা সবসময় যায় না। যদি তুমি যে বিষয়টি পড়াচ্ছ সেই বিষয়টি বাদ দিয়ে অন্য বিষয়ের প্রতি তোমার ধারণা না থাকে, উপযুক্ত ধারণা না থাকে যে অন্য কাউকে শেখানোর মতো, তাহলে কিন্তু এই অনুবন্ধ পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায় না। কোনো বিষয়কে জোর করে অতি কষ্টে অনুবন্ধ প্রণালীতে আবদ্ধ করা যায় না এবং উচিতও না। একটি বিষয়ের সাথে অন্য বিষয়টির কোনোভাবে মিল নেই, তবুও তুমি জোর করে তার মধ্যে সেই বিষয়টিকে টেনে আনার চেষ্টা করছো, এটা কিন্তু উচিত না। নেক্সট হচ্ছে, বিবৃতিমূলক পদ্ধতি বলতে কি বোঝো? বিবৃতিমূলক পদ্ধতি কথাটি বা নামটি শুনে আমরা বুঝতে পারছি যে সেটাতে আমাদের ব্যাখ্যা দিতে হবে। বিষয়বস্তুকে বোঝানোর জন্য শিক্ষক বিষয়বস্তু সম্পর্কিত বিবৃতির সাহায্যে তার বক্তব্য উপস্থাপন করে। এই বিবৃতির গুণে বিষয়বস্তুর একটি স্পষ্ট চিত্র শিক্ষার্থীদের সামনে ফুটে ওঠে, যা বিষয়বস্তুটিকে আত্মস্থ করতে সাহায্য করে। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করার জন্য পূর্ব পাঠের আলোচনাও এখানে গুরুত্বপূর্ণ স্থান পায়। মানে কখনো যদি আমরা কোনো একটি বিষয় সম্পর্কে
বলি বা বোঝানোর চেষ্টা করি সেই বিষয় সম্পর্কে আমরা কিছু ব্যাখ্যা দেব, কিছু বৈশিষ্ট্য বলবো, কেমন ধরনের দেখতে হয় সেটা দেখাতে পারি। পূর্বের পাঠে যদি সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করা হয়ে থাকে বা সেই ধারণার কিছু অংশ থাকে তাহলে সেটিকে আমরা এখানে আনতে পারি। মূলত আমাদেরকে বিষয়টির বিষয়ে কিছু ব্যাখ্যা দিতে হবে। নেক্সট প্রশ্ন, বিবৃতিমূলক পদ্ধতির প্রধান কয়েকটি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলি হলো: 1. বিবৃতি হবে মূল বিষয় কেন্দ্রিক, কোনো অবান্তর পাঠ বা বিষয় অনুষঙ্গ নয় এমন বিষয়কে বিবৃতি দেওয়া যাবে না। পাঠের অংশ নয় এমন কোনো কিছুকে বিবৃতির মধ্যে টেনে আনা যাবে না। বিবৃতির ভাষা হবে সহজ সরল সাবলীল সুস্পষ্ট শুদ্ধ এবং রুচিশীল। কঠিনভাবে কিছু বলা যাবে না এবং সুস্পষ্ট এবং সুন্দরভাবে বলতে হবে এবং সেটি যেন রুচি এবং মার্জিত হয়। বিবৃতি এমন হবে যাতে বিষয়বস্তুর একটি স্পষ্ট চিত্র শিক্ষার্থীদের সামনে ফুটে ওঠে। যে বিষয়টি আমরা বলতে চাইছি সেটার সম্পর্কে যেন শিক্ষার্থীর চোখের সামনে বিষয়টি ভাসে। পরবর্তী পাঠের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য পূর্ববর্তী পাঠের আলোচনা মানে সেই বিষয়টি একবার ঝালিয়ে নেওয়া দরকার যে পূর্ববর্তী পাঠে আমরা কি শিখেছি বা কি শুনেছি, কেমন ছিল পরিবেশ পরিস্থিতি সেটা। নেক্সট হচ্ছে বিবৃতি এমন হবে যেন তার প্রতি শিক্ষার্থীরা আকর্ষণীয় অনুভব করে। তোমার বলার ভাষা ভঙ্গিমা এমন হবে যাতে শিক্ষার্থীরা মনে করে যে হ্যাঁ এটা শোনা গুরুত্বপূর্ণ বা শোনার প্রয়োজন আছে বা ভালো লাগছে শুনতে। নেক্সট হচ্ছে বিবৃতিমূলক পদ্ধতির সুবিধাগুলি লেখুন। বিবৃতিমূলক পদ্ধতির সুবিধাগুলি হলো: 1. এই পদ্ধতি বিষয়বস্তুকে হৃদয়গ্রাহী, প্রাণবন্ত ও সাবলীল করে তোলে। অতি সহজে যদি সুন্দর করে বলার ভঙ্গিমা থাকে তাহলে শিক্ষার্থীরা শুনতে বাধ্য বা শিক্ষার্থীরা শুনতে চায়, আগ্রহী হয়ে ওঠে। বিষয়বস্তুর ধারণার স্পষ্টতা আসে। বিবৃতির মধ্যে বৈচিত্র্য আনার সুযোগ থাকে। স্বচ্ছ সরল প্রাণবন্ত বিবৃতি শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহ ও আকর্ষণ বাড়ায়। পূর্বজ্ঞানকে পটভূমি হিসেবে ব্যবহার করলে নতুন বিষয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সহজে কেন্দ্রীভূত করা যায়। এই ছিল সুবিধা। এবার বিবৃতিমূলক পদ্ধতির অসুবিধাগুলি লেখো। বিবৃতিমূলক পদ্ধতির অসুবিধাগুলি হলো: চমৎকার বিবৃতি মূল বিষয়ে প্রবেশে কিছুটা হলেও অসুবিধা সৃষ্টি করে। মানে খুব সুন্দর করে যদি তুমি একটা গল্প বলো তাহলে শিক্ষার্থীরা গল্পের এটা ওটা সেটা তার প্রতি বেশি আগ্রহী হয়ে পড়বে। মূল বিষয় থেকে কিছুক্ষণের জন্য হলেও তোমাকে তাদের প্রশ্নের উত্তর আগে দিতে হবে, আগে তাদের কৌতূহল নিরসন করতে হবে, তারপরে তুমি মূল বিষয়ের দিকে এগিয়ে যেতে পারবে। নেক্সট হচ্ছে বিবৃতিতে অস্পষ্টতা থাকলে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে অসুবিধা হবে। বিবৃতি দান খুব তাড়াতাড়ি হলে শিক্ষার্থীদের বিষয়টি বুঝতে অসুবিধা হবে, মানে খুব তাড়াতাড়ি করে বললে তারা ভালো করে বুঝতে পারবে না। বিবৃতি মনোযোগী বা মনোগ্রাহী না হলে শিক্ষার্থীরা পাঠের প্রতি অমনোযোগী হয়ে যেতে পারে। যদি বিবৃতি ক্যানক্যানে হয়, মানে তোমার বলতেই হয় তাই বলছো, তোমার ইন্টারেস্ট নিজেরই নেই, তাহলে কিন্তু শিক্ষার্থীরা শুনবে না। বিবৃতিতে মূল বিষয় কেন্দ্রিক না হলে পাঠদান অপ্রাসঙ্গিক হয়ে যায়। যেটা বলতে চাইছো, যে বিষয়টি সম্পর্কে বলতে চাইছো সে বিষয়টির বাহিরে গিয়ে কিছু বললে কিন্তু সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ক্লাসটার কোনো মানেই থাকবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে আলোচনা পদ্ধতি কাকে বলে? আলোচনা পদ্ধতি হলো এক ধরনের পারস্পরিক কথোপকথন। এই পদ্ধতিতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থী অথবা শুধুমাত্র শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করতে পারে। বিশেষ কোনো বিষয় বা সমস্যা নিয়েই আলোচনা হতে পারে। আলোচনার মাধ্যমে বিষয়টি সংগঠিত হয় এবং সমস্যার সমাধান আসে। এক বা একাধিক ব্যক্তির কথোপকথনের মধ্যে দিয়ে কোনো একটি সমস্যা বা বিশেষ বিষয় নিয়ে কথোপকথন হলে সেটিকে আমরা আলোচনা বলছি, এবং তার থেকে যদি উৎকৃষ্ট কোনো ফল বেরিয়ে আসে তাহলে সেটাকে আমরা বলছি আলোচনা পদ্ধতি। যে আমাদের একটি সমস্যা নিয়ে উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব একাধিক ব্যক্তির মধ্যে, যে সমস্যাটি সমাধান করার প্রয়াস করব আমরা এই আলোচনার মধ্যে। তো আলোচনা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নিয়ন্ত্রিত আলোচনা, 2 হচ্ছে অনিয়ন্ত্রিত আলোচনা। তো এই 2 আলোচনাকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।